তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। সম্পূর্ণ বিজেপির মদতে এই ঘটনা এখানে ঘটানো হয়েছে। মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মানে মাদার এবং যুবর যে গোষ্ঠী দ্বন্দ্ব, ওখানে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য একটি চক্র কাজ করছিল। পঞ্চায়েতের ভোট হচ্ছে মধুর ভাণ্ড, পঞ্চায়েত হচ্ছে মধুর ভাণ্ড তৃণমূল কংগ্রেসের। ওখানকার ইট কাঠ পাথর জানে, গাছের পাতা পর্যন্ত জানে এই খুনের সঙ্গে কারা জড়িত। সেই মধু পাবার জন্য এখন নিজেদের মধ্যে মারামারি শুরু হয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই করেছেন। যে স্থানীয় বিধায়ক অভিযোগ করছেন, অভিযোগের তীর তো তার দিকে। মুখ্যমন্ত্রী একবার বলছেন আমি গোয়ার মেয়ে, একবার বলছেন বাংলার মেয়ে। তো দিলীপ ঘোষ বলেছেন যে যিনি থাকবেন তো স্বাভাবিকভাবেই তার বাবা মায়ের তো একটা ঠিকানা থাকে, সেই ঠিকানা কোনটা? দিলীপ ঘোষ অর্ধ উন্মাদ, তাই এই ধরনের কথা বলছেন। তৃণমূল যা ক্লেম করছে সেই ধরনের কথা যদি দিলীপ ঘোষ বলে থাকেন, ভারতীয় জনতা পার্টি এই ধরনের কথাকে সাপোর্ট করে না। ওনাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। আরে আমি তো রাস্তায় আছি, এখানে পুলিশ পাঠাও, অ্যারেস্ট করো। দিলীপ ঘোষকে এই জন্য দল ধাক্কা মেরে চেয়ার থেকে সরিয়েছিল। এত মাথা মোটা হলে হয়? রাজ্যপাল তিনি যে বিজেপির কথার প্রতিনিধিত্ব, প্রতিফলন তার কণ্ঠে আসছে। We have seen unprecedented violation of human rights. The people are in deep sense of fear. কোন সাংবিধানিক পদ তারা নিরপেক্ষ নন, এটা মানুষ দেখতে পাচ্ছেন। নিউজ 18 বাংলা স্বাগত। জনতার দরবার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। রাজ্যপাল জগদীপ ধনখড় গতকাল আজ একই অভিযোগ করছেন, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বারবার এ রাজ্যে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে রাজ্যের বিরোধী নেতারা। ঠিক কি সেই সময় সকালে প্রকাশ্যে 3 তৃণমূল নেতা খুন হলেন ক্যানিংয়ে। রক্তাক্ত হলো ক্যানিং, গুলি করা হলো প্রথমে, তারপর মৃত্যু নিশ্চিত করে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। কি কারণে খুন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, এই বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব। অবশ্যই এগুলোও আলোচনা হবে, পরে আলোচনা করব। তবে 3টে পরিবার তাদের সন্তানকে হারালো। সামনে পঞ্চায়েত ভোট রয়েছে, সেই পঞ্চায়েতে ভোটের আগে তৃণমূলের নেতারাই যদি নিরাপদ না থাকেন তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এরকম প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। কি ঘটেছে প্রথমে দেখব। বৃহস্পতিবার সাত সকালে গুলি করে কুপিয়ে খুন, রক্তাক্ত দক্ষিণ 24 পরগনার ক্যানিং এর গোপালপুর। খুন হলেন তৃণমূলের 3 নেতা। গোপালপুর পঞ্চায়েত সদস্য স্বপন মাঝি, তৃণমূলের বুথ সভাপতি ঝন্টু হালদার, যুব তৃণমূলের বুথ সভাপতি ভূতনাথ প্রামাণিক। সামনেই তৃণমূলের 21শে জুলাই, তারই প্রস্তুতি বৈঠক ছিল গোপালপুরের তৃণমূল অফিসে। পুলিশ সূত্রে খবর, সেখানেই যোগ দিতে যাচ্ছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন মাঝি, সঙ্গে ছিলেন ভূতনাথ প্রামাণিক এবং ঝন্টু হালদার। ছেলে বললো বাবা আমি একটু মিটিং এ যাচ্ছি, মিটিং এ যাচ্ছি, সাবধানে যাবি বলে উনি বেরিয়ে চলে এলো। এসে তার 8 ঘন্টা পরে শুনছি বলে মারলো। আগে থেকেই ধান জমিতে কাজ করার ভান করে অপেক্ষা করছিল কয়েকজন দুষ্কৃতী। এরপর মোটর সাইকেলে আসা 3 তৃণমূল নেতার পথ আটকায় 4 থেকে 5 জন দুষ্কৃতী। প্রথমে গুলি চালায়, তারপরে হাঁসুয়া দিয়ে কোপানো হয়। দুষ্কৃতীরা বোমা ছোড়ে বলেও স্থানীয়দের অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে স্বপন মাঝি সহ 3 তৃণমূল নেতাকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
তাকেই কিন্তু ঘিরে ধরে 4 থেকে 5 দুষ্কৃতী এবং সেখানে তাকে গুলি করে। তিনি যখন রক্তাক্ত অবস্থায় পড়ে যায় এই রাস্তার উপরেই, তখনই কিন্তু তাকে হাসুয়া দিয়ে কোপানো হয়। তার 2 সঙ্গী পালানোর চেষ্টা করে এই মাঠটা দিয়ে, তখনই কিন্তু তাদের উপরেই কিন্তু গুলি ছোড়া হয়, এমনকি বোমা মারা হয়, এমনই অভিযোগ স্থানীয় মানুষজনদের। তারপরে কিন্তু তাদের মৃত্যু নিশ্চিত করতে তাদের কিন্তু হাসুয়া দিয়ে কোপানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এলাকায় বসে পুলিশ পিকেট। এলাকা থেকে কার্তুজের খোল এবং তাজা বোমা পাওয়া গিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে হাসুয়ার অংশ। রাজনৈতিক যোগ রয়েছে আপাতত সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, আমরা তদন্ত করে দেখছি। এই ঘটনা খবর পাওয়ার পর বারুইপুর জেলা পুলিশের পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার কিন্তু ঘটনাস্থলে আসেন, ঘটনার তদন্ত করছেন। এর সঙ্গে কে বা কারা যুক্ত আছে। ক্যানিং থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। দিবালোকে পুরো ফিল্মে কায়দায় 3 জনকে খুন করা হলো। বেশ কিছু প্রশ্ন উঠছে, প্রশ্নের আলোচনা হবে। আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে নিই। তৃণমূল কংগ্রেস নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আমার সঙ্গে রয়েছেন, বিজেপি নেতা শিলভদ্র দত্ত রয়েছেন, সিপিএম নেতা প্রদীপ দাশগুপ্ত রয়েছেন, কংগ্রেস নেতা শুভাশিস ভট্টাচার্য রয়েছেন, সাংবাদিক সুমন ভট্টাচার্য। তবে কোন কোন প্রশ্ন আজকে উঠছে, কোন কোন প্রশ্নের উপর আমরা বিশেষভাবে নজর দেবো সেদিকে একবার নজর রাখি। প্রথম প্রশ্ন, সামনেই পঞ্চায়েত ভোট। পঞ্চায়েতের আগে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে কোথাও রাজ্যে। বারবার এই আইন শৃঙ্খলা নিয়েই অভিযোগ উঠছে, কিন্তু এই 3টি ঘটনা যেন সেই দিকেই ইঙ্গিত করছে। দ্বিতীয় প্রশ্ন, কি কারণে খুন? ব্যক্তিগত আক্রোশ নাকি এই খুনের পিছনেও রাজনীতি রয়েছে? তৃতীয় প্রশ্নের দিকে নজর রাখবো, বিরোধী হলেই শাসকের হামলা। কারণ যখন বিজেপির কেউ খুন হচ্ছেন তখন তৃণমূলের দিকে অভিযোগ উঠছে, তৃণমূলের যখন কেউ খুন হচ্ছেন তখন বলা হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব। এই প্রশ্ন উঠছে। চতুর্থ প্রশ্ন, বিরোধীদের অস্ত্র এখন শাসকের কৌশল। বিরোধীদের বারবার দেখা যায় বিধায়করা রাজ্যপালের দ্বারস্থ হন কোনো ইস্যুতে, তবে শাসক দলের প্রতিনিধিদেরও গত 10 দিনে 2 বার রাজ্যপালের কাছে যেতে দেখা গেল। অবশ্যই সেই নিয়েও আলোচনা হবে। তবে বৈশ্বনাথদা, সামনেই পঞ্চায়েত ভোট, বিভিন্ন ইস্যু নিয়ে তরজা তো চলছেই। রাজ্যপাল থেকে রাজ্যের বিরোধী দল আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যকে বারবার বিঁধছে। প্রশ্ন উঠছে, 3 তৃণমূল নেতার যদি এরকম ভাবে মৃত্যু হয়, তারাই যদি নিরাপদ না বোধ করেন, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আসলে বিজেপি একটা চেষ্টা করছে এই গন্ডগোল পাকানোর, সন্ত্রাসের একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কারণ ওরা দেখেছে যে ওদের পায়ের তলায় আর মাটি নেই, এবং তাই জন্য এরা সমাজ বিরোধীদেরকে, দুষ্কৃতকারীদের মদত দিচ্ছে যাতে একটা গন্ডগোল পাকানো যায়। আমাদের ওখানকার স্থানীয় যিনি বিধায়ক পরেশরাম দাস, তিনি ওখানে বলেছেন যে স্বপন খুন হতে পারে, এটা আশঙ্কার কথা উনি বলেছিলেন। এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে, এটা কিন্তু স্থানীয় বিধায়ক তার আজকে স্টেটমেন্টে তিনি বলেছেন। আমার একটা বক্তব্য খুব পরিষ্কার, আপনারা কতগুলো ঘটনাকে যদি পরপর সাজান দেখতে পাবেন। রাজভবন থেকে রাজ্যপাল তিনি এক কথা, যে কথা বলছেন শুভেন্দু অধিকারী, তিনি তার সেই কথারই রেপ্লিকার তার বক্তব্যে এসে যাচ্ছে। সুকান্ত মজুমদার বিজেপির সভাপতি, তিনিও চেষ্টা করছেন কি করে উস্কানি দেওয়া যায়। আর আজকে 3 জন তৃণমূল কংগ্রেসের কর্মীকে, তার মধ্যে একজন পঞ্চায়েত সদস্য, যারা 21শে জুলাইয়ের মিটিং এর অর্গানাইজ করতে যাচ্ছিল, যাতে লোক যায়, তার মিটিং করতে যাচ্ছিল, তাদেরকে রাস্তার মধ্যে খুন করলো গুলি চালিয়ে। এই ঘটনা থেকে মেলালে আপনি দেখতে পাবেন যে বিজেপি পার্টি আজকে এই সন্ত্রাস এবং খুনকে হাতিয়ার করছে। বিজেপি রাজনৈতিক সন্ত্রাসকে হাতিয়ার করছে। আবারও আসবো বৈশ্বনাথদা, আমি শিলভদ্রদার কাছে যাব, তবে দুটো বক্তব্য শুনবো। সুকান্ত মজুমদার আজকের এই খুনের ঘটনা নিয়ে কি বলছেন, প্রথমে তার বক্তব্য শুনবো। তৃণমূলের মধ্যে এখন লড়াই চলছে, কারণ পঞ্চায়েত ভোট আছে সামনে। পঞ্চায়েতের ভোট হচ্ছে মধুর ভাণ্ড, পঞ্চায়েত হচ্ছে মধুর ভাণ্ড তৃণমূল কংগ্রেসের। সেই মধু পাবার জন্য এখন নিজেদের মধ্যে মারামারি শুরু হয়েছে। তৃণমূলের মধ্যে এখন লড়াই চলছে, কারণ পঞ্চায়েত ভোট আছে সামনে। পঞ্চায়েতের ভোট হচ্ছে মধুর ভাণ্ড, পঞ্চায়েত হচ্ছে মধুর ভাণ্ড তৃণমূল কংগ্রেসের। সেই মধু পাবার জন্য এখন নিজেদের মধ্যে মারামারি শুরু হয়েছে।
এখানে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের বক্তব্য। এবার গতকালের এক বিজেপি নেতার বক্তব্য শুনবো, তিনি কি বলেছিলেন শুনুন। হলো 2022, ইলেকশন হবে 2023। রক্ত ঝরলে বিজেপির শুধু একা ঝরবে না, তৃণমূলেরও ঝরবে। সেদিন বিজেপি, আজকের বিজেপি কিন্তু আকাশ পাতাল তফাৎ। তার জন্য অ্যাডভান্স আমরা রক্ত রেডি করে রাখছি। এটা হলো 2022, ইলেকশন হবে 2023। রক্ত ঝরলে বিজেপির শুধু একা ঝরবে না, তৃণমূলেরও ঝরবে। সেদিন বিজেপি, আজকের বিজেপি কিন্তু আকাশ পাতাল তফাৎ। তার জন্য অ্যাডভান্স আমরা রক্ত রেডি করে রাখছি। শিলভদ্রদা, বৈশ্যানর দাস স্পষ্ট অভিযোগ করছেন যে খুন হিংসাকে আপনারা রাজনৈতিক অস্ত্র ব্যবহার করছেন, রাজনৈতিক অস্ত্র হিসেবে ইউজ করছেন। এদিকে এক বিজেপি নেতা তিনি বলছেন যে বিজেপির খালি রক্ত ঝরবে না, তৃণমূলেরও রক্ত ঝরবে। তারপরের দিনে তৃণমূলে কে বা কারা খুন করেছে সেটা এখনো তদন্ত সাপেক্ষ, কিন্তু এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তো আসছে। দেখুন, কে বক্তব্য রাখতে গিয়ে কোথায় পাবলিক মিটিংয়ে কি বলেছেন সেটা নিয়ে নয়, আমাদের ভারতীয় জনতা পার্টি কোনো মতেই এগুলোকে সমর্থন করে না। এটা বারবার, এটা যিনি বলেছেন তিনি তার কথা বলেছেন, তার যদি বলায় অপরাধ থাকে পুলিশ তার ব্যবস্থা নেবে, আমরা নিশ্চয়ই। আর পাবলিক বক্তৃতায় অনেকে অনেক রকম বলেন, সেটা নিয়ে কোনো আলোচনার বিষয় না, এবং ভারতীয় জনতা পার্টি এই রাজনীতিটা বিশ্বাস করে না। আমার বৈশ্যানরের একটা কথা বললো, আমি সে কথাটারই প্রথমে উত্তরটা দিই। বৈশ্যানর বলল এই ভদ্রলোক বলেছিলেন যে উনি মার্ডার হতে পারেন, এমএলএ বলেছেন, লোকাল এমএলএ বলেছেন। একটা লোক বলছে, সে পঞ্চায়েত মেম্বার, সে বলছে আমি মার্ডার হতে পারি, তারপর পুলিশ ব্যবস্থা নিল না কেন? তাহলে কি সেটা পুলিশি ব্যর্থতা নয়? এটা আমার 1 নম্বর প্রশ্ন। যে এই ঠিক একই জিনিসই আমরা বকটুয়ে দেখেছি। ভাদু শেখ বলেছিলেন খুন হব, আমাকে পুলিশের কাছে, এসপির কাছে চিঠি পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ তার মানে তাকে কোন রকম প্রোটেকশন দিল না, ভাদু শেখ খুন হলো। খুনটা কে করেছে কে করেনি গোষ্ঠীদ্বন্দ্ব, যদি আমি প্রশ্নটার বাইরে চলে যাই, এটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা নয়? আমার প্রশ্ন হচ্ছে এটা। আর 2 নম্বর হচ্ছে, দেখুন, বিজেপি খুন করছে, বিজেপি মারছে, বিজেপি খুন করাচ্ছে, এইসব কথাবার্তা বলছেন। ওখানকার এমএলএ কি বলেছেন? আপনি যদি একটা জিনিস দেখেন, পরে কয়েক মাস ধরে, মাসখানেক আগে কোচবিহারে তৃণমূলের খুন হলো, কাগজেই বা সংবাদ নিউজেই বেরোলো গোষ্ঠীদ্বন্দ্ব। তারও মাস 2 আগে বেহালায় খুন হলো, সেটাও বলা হলো গোষ্ঠীদ্বন্দ্ব। সেই হিস্ট্রি আমরা অবশ্যই দেখাবো। মানে এইটা বারবার কেন বলা হচ্ছে যে বিরোধীরা এখন সেই কৌশলে নিচ্ছে যে তৃণমূল খুন হলে গোষ্ঠীদ্বন্দ্ব, কিন্তু বিজেপি খুন হলে তৃণমূলের দিকে ধরা যারা পড়ছে তারাও তো তাদেরই পড়ছে। আজকে পুলিশ প্রমাণ করে দিক না, যদি বিজেপি বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির কেউ জড়িত থাকে তাকে অ্যারেস্ট করুক, তার শাস্তি হোক। আইন নিশ্চয়ই আইনের পথে যাবে। যদি কেউ খুন করে থাকে, যে কোনো রাজনৈতিক দলেরই হোক, তার শাস্তি হোক, এটা আমরা জোর গলায় বলতে পারি। একদম। যখন শিলভদ্রতা কথা বলছে তখন আমরা দেখেনি সেই প্রতিবেদন, টিএমসি এবং বিজেপির যখন কেউ খুন হচ্ছেন তখন অভিযোগের দিক থেকে যেন মতান্তর দেখা দিচ্ছে। কি বলা হচ্ছে দেখবো। ক্যানিংয়ে খুন 3 তৃণমূল নেতা, খুনের পরই শুরু রাজনৈতিক সংঘাত। তদন্ত শুরুর আগেই বিজেপির দাবি এটা শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। ওটা ওদের আভ্যন্তরীণ লড়াই, গুন্ডাদের হাতে চলে গেছে, আইন শৃঙ্খলা নেই। পদ্ম শিবিরের এই দাবি শুনে পর্যবেক্ষকদের অনেকেই বলছেন এই রাজ্যে এখন এটাই বিরোধীদের লাইন। তৃণমূল নেতা খুন হলে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব, আর বিজেপি নেতা খুন হলে তৃণমূলের দিকে আঙুল, প্রতিহিংসার অভিযোগকে হাতিয়ার। সম্প্রতি বারবার এমনটাই দেখা গিয়েছে। তৃণমূল মারা গেলে গোষ্ঠীদ্বন্দ্ব, এটা একটা খুব সহজ কাজ হয়ে যায়। তৃণমূলকে ভয় পাচ্ছে, তৃণমূলকে হারাতে পারা যাচ্ছে না, নির্বাচনে আরো শক্তিশালী হচ্ছে। কাশীপুরে যুবকের রহস্য মৃত্যুর পরই আসরে নামে বিজেপি, খুনের অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। युवा मोर्चे के उपाध्यक्ष अर्जुन चौरसिया का राजनीतिक रूप से हत्या कर दिया गया है। विरोधियों की आवाज को कुचल देना, हिंसा और हत्याओं से डराने का प्रयास करना तृणमूल कांग्रेस के शासन में हुआ है। শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোটের আগের রাতে ফাঁসি দেওয়ায় মৃত্যু হয় বিজেপি কর্মী অপু চৌধুরীর। এক্ষেত্রেও তৃণমূলকে কাঠগড়ায় তোলে বিজেপি। তৃণমূলের শাসক দলের নেতারা
এখানটা আইনুল হক এখানকার মহকুমা পরিষদের ক্যান্ডিডেট আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং তাকে রাত্রেই মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং গতকাল রাত্রে তিনি মারা যান। উল্টো দিকে তৃণমূলের কোনো নেতা বা কর্মী খুন হলেই পদ্ম শিবিরের মুখে গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। গত বছর 21শে জুলাইয়ের রাতে বিরাটিতে খুন হন এক তৃণমূল কর্মী। বিজেপি দাবি করে খুনের কারণ শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। যেটা মেইন কারণ সেটা হলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কে প্রমোটিং এর কোন জায়গায় আধিপত্য নেবেন, কে সিন্ডিকেটের টাকার ভাগ নেবেন, এটা শাসক দলের অন্তর্কলহের ফল। বিধানসভা ভোটের মুখে উত্তপ্ত মঙ্গলকোটে পিটিয়ে খুন করা হয় তৃণমূলের বুথ সভাপতিকে। তখনও পদ্ম নেতাদের মুখে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব। এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, কর্মী, সমর্থক জড়িত নয়। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দুই শিবিরের নেতা খুনে দুই ধরনের তত্ত্ব, এটাই রাজ্যে বিরোধীদের লাইন। প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। এই জায়গা থেকে সুমনদা জানতে চাইবো যে পঞ্চায়েত ভোটের আগে এই ক্যানিং এর ঘটনা তো স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা নিয়ে আরো একবার প্রশ্ন তুলে দিচ্ছে, তার পাশাপাশি বিরোধীদের কি এটা স্ট্র্যাটেজি হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের খুন হলে তোমার অভিযুক্ত আর তোমাদের খুন হলে তোমাদের মধ্যে ঝামেলা? দেখুন, মানে লার্জার কোয়েশ্চেন, এবং যেটা শিলভদ্রবাবু বলেছেন আমি সেটার সাথে একমত, যে লার্জার কোয়েশ্চেন হচ্ছে যে মানুষ মারা যাচ্ছে। আপনি যদি 2018 পরিসংখ্যানে ফেরত যান তাহলে 2018 দেখা যাবে যে পঞ্চায়েত নির্বাচনের আগের গোটা পর্ব জুড়ে প্রায় 100 জন মারা গেছিলেন। এবার কার মারা গেছেন, কেন মারা গেছেন, তার আগে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মারা যাচ্ছেন এবং রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গের একটা সংস্কৃতি হয়ে দাঁড়াচ্ছে। আমার যেটা বৈশ্বনাথদার কাছে বিনীত প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, আমি মেনে নিতে রাজি আছি যে বিজেপি এই ধরনের ষড়যন্ত্র করছে। যদি এখানে বামফ্রন্টের বা সিপিএম এর প্রতিনিধি থাকেন, সিপিএম কেরালায় এই কথাটা প্রায়ই বলে, কেরালায় যখনই কোনো ধরনের ভায়োলেন্স হয়। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার বা আইন শৃঙ্খলা দপ্তর তারা কি করছে? এবং শিলভদ্র দত্তর যে প্রশ্নটা সেটা জরুরি, যে যখন ভাদু শেখ সে যখন বলছে যে আমি খুন হয়ে যেতে পারি, কেন তাকে সিকিউরিটি দেওয়া হয়নি? তো মানে কোথাও তো দেখুন, মানে আমি এটা মেনে নিতে পারি যে বিজেপির একটা চক্রান্ত আছে, বিজেপি এখানে অপারেশন লোটাস করতে চায়, বিজেপি এখানে আইন শৃঙ্খলা খারাপ দেখাতে চায়। ইকুয়ালি, আমি এক সেকেন্ড বলিনি, ইকুয়ালি আমার কাছে প্রশ্ন, তাহলে রাজ্য সরকারের পুলিশ দপ্তর বা আইন শৃঙ্খলা দপ্তর কি করছিল, তারা কেন ব্যবস্থা নেয়? এটা আমার কাছে বেশি জরুরি প্রশ্ন। বেশি জরুরি প্রশ্ন এই কারণে যে যে দলই মারা যাক, যে মারা যাক, গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেছে না জমুক মারা গেছে, একটা মানুষ মারা যাচ্ছে, সেই আপনি মানে আপনারা হিউম্যান লসকে কিভাবে জাস্টিফাই করবেন? একদম, আমি অবশ্যই বৈশ্বনাথদের কাছে রিঅ্যাকশন দেবো, তবে সুভাষিস দা আমি একটা জিনিস বলি সুমনবাবুকে, সেটা হলো যে যেখানে অ্যাবসলিউটলি তৃণমূল কংগ্রেস, যেখানে একটা পঞ্চায়েতও বিজেপি নেই বা বিরোধীরা নেই, যেখানে জেলা পরিষদ বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিআইএম নেই, যদি আপনি ফিরে যান না, ক্যানিং এ যদি আপনি ফিরে যান, ক্যানিং কিন্তু ওই জায়গাটায় বিজেপির একটা রাইজ ছিল। আমি বলি 2019-এর লোকসভা নির্বাচনটা বিজেপি আশা করেছিল যে ক্যানিং লোকসভায় ভালো ফলাফল করবে। এই যে বিজেপি যে ভোটটা পেয়েছে না এখানে, সবটা ভাববেন না বিজেপির প্রতি ভালোবাসার ভোট, এটা তৃণমূলের প্রতি, তৃণমূলের ভেতরে যারা আছে তারা অন্য বিজেপিকে দিয়েছে টাইট দেওয়ার জন্য। সুতরাং এটা ধরলে ভুল হবে যে ওখানে অর্গানাইজ একটা বিজেপি কাজ করতে পারে। সেখানে বিজেপি নেই এই কথাটা বলছেন আমি বলে নেই, আমি না শেষ না করলে না কথাটা খুব বাজে দাঁড়াবে, অন্যরকম ভাবতে যাবে। আমার প্রশ্ন হচ্ছে বিজেপি আছে কি নেই, আমার কাছে প্রশ্ন। বিজেপি থাকলেও যদি সে গুলি চালায় সে অপরাধী। মানুষ মারা যাচ্ছে, বাংলার মানুষ মারা যাচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যখন মারা যায় কেউ, তখন আমরা উই পয়েন্ট মানে ফিঙ্গার অ্যাট দ্য অ্যাডমিনিস্ট্রেশনস। কারণ হলো অ্যাডমিনিস্ট্রেশনের তাহলে কি কাজ, খুনটাকে যদি নাই রাখতে পারে। এইবার ঘটনা যেটা হয়েছে, আপনি লাস্ট 11 বছরে যদি আপনি শাসন দেখেন তৃণমূলের, তাহলে এর আগেও আমরা ভাঙড়ে দেখেছি শাহজাহান মোল্লা একজন শিক্ষিকাকে বলছেন আপনার জমি বিক্রি করে দিতে হবে, নাহলে খুন করে দেবো, আপনি মুখে মুখে কথা বলছেন।
পুলিশ পাশে দাঁড়িয়ে বলছে শুনুন না যা বলছেন, শিক্ষিকাকে বলছেন, ওনাকে থামাচ্ছেন না, খুন করবেন বলছে, শুনছে পুলিশ, একটাও তার ব্যবস্থা নিচ্ছে না। তার মানে ঘটনা যেটা হয়েছে সেটা হলো অ্যাডমিনিস্ট্রেশনটাকে বা পুলিশিংটাকে অ্যাবসলিউটলি সে তাদের মেরুদণ্ডটাকে পার্টি অফিসে বন্ধ রেখে দিয়েছে কিছু বিনিময় প্রথায়। কারণ ভাঙড়ে কাজ হচ্ছে, সিন্ডিকেট ফিন্ডিকেট যেগুলো বললেন, ভাঙড়ে মানে ভাঙড় জুড়ে কাজ হচ্ছে, এইটার মধ্যে পুলিশও টাকা পাচ্ছে। সুতরাং আইনশৃঙ্খলার যারা রক্ষা করবে তারা ভাগিদার হয়ে গেছে। আমি একটা বলে নেই, এই আইন শৃঙ্খলা যারা রক্ষা করবেন তারা ভাগিদার হয়ে গেছে, তৃণমূল নেতাদের সাথে ভাগ করে খাচ্ছে। সুতরাং এদের দায়িত্ব থেকে তারা সরে যাচ্ছে। কারণ হলো এরা যদি শাসকদের শাসন করে তাহলে এরা ভাগ পাবে না, সমস্যাটা হলো এখানে। এবং পশ্চিমবাংলার বুকে যা চলছে, রাজ্যপাল যে বললেন নজিরবিহীন না, পশ্চিমবাংলা একটা নজির হয়েছে, মানে কিছু হলেই খুন হবে এবং খুনটা যে হবে বিরোধীদের দিকে আঙুল দেবে, কিন্তু নিজেরা এত শক্তিশালী হয়ে গেছে যে নিজেরা কেউ পাবে না, তা হবে না, তা হবে না, এটা হয়ে গেছে শক্তিশালী। সুভাষিস আমি আসবো আবারও আপনার কাছে। প্রদীপদা, প্রথম কথা হচ্ছে যে ক্যানিংয়ের গোপালনগরে যে 3 জন মারা গেছেন সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, আমাদের দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা করছি। কিন্তু এইটা কি আজকের কোনো ঘটনা? এটা তো আজকের কোনো ঘটনা নয়। 2011 সালে রাজ্যে পালাবদলের পর 1 বছরের মধ্যে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল মুখ্যমন্ত্রী গুন্ডাদের, মনে রাখতে হবে, এটা তো ভুলে যাওয়ার ব্যাপার না। আজকে তো সেই গুন্ডারা মনে করছে গুন্ডাদের সরকার চলছে। 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের কথা বললেন দাদা, বললেন 100 জন মারা গেছিলেন। আমি বলছি আমার কাছে স্ট্যাটিস্টিকটা হচ্ছে 58,692টা সিটের মধ্যে 20,076টা সিট, 34% আনকনটেস্টেড। মামুলি ব্যাপার, এটা কি বুঝে নিচ্ছেন কি করে হচ্ছে? তারপরে দাঁড়িয়ে এই ঘটনাটা ঘটছে, 3টে লোক মারা গেল। আমি জানি না রামপুরহাটের মতো ঘটনা কিনা। স্বপন মাঝি পঞ্চায়েত সদস্য, সাধারণভাবে পঞ্চায়েত সদস্য সম্বন্ধে আমাদের ধারণা কি, শিলবদ্ধতাও জানেন, সাধারণত গ্রামের গরিব অংশের মানুষ তারাই তো প্রতিনিধিত্ব করেন, তাই তো হওয়া উচিত। এই লোকটা নিরাপত্তা চাইছে। আপনি রামপুরহাটের ঘটনা বললেন, আমার একটু ফিরে যাই, আনিস খান আলিয়া, ও তো নিরাপত্তা গিয়েছিল, পুলিশ নিরাপত্তা দেয় না। নাকি গ্রামে রফিকুল নামে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সেই দুষ্কৃতী নাকি গ্রামে প্রবেশ করতে পারতো না, যে কারণেই নাকি তাকে খুন হতে বলে এই অভিযোগ উঠছে। আরেকটু খবর নিন, এবার এই দুষ্কৃতী কাদের দলের লোক বেরোবে তো, পুলিশ বার করবে না তথ্যগুলোকে। আসলে আপনি এখানে দেখেছেন যে এই সমস্ত কর্পোরেশন নির্বাচনগুলোতে ওয়ার্ডে দখলের লড়াই, পঞ্চায়েতও তাই। আসলে কি আপনি ভাবছেন মানুষের গণতান্ত্রিক রক্ষা প্রতিষ্ঠিত হচ্ছে? না, ওই ব্যক্তি, ওই ইন্ডিভিজুয়াল যে ওখানকার ক্যান্ডিডেট, পাড়ায় 5টা-6টা করে গ্রুপ করেছে, বৈষ্ণবদা রয়েছেন, বলার সময় নিশ্চিতভাবে বলবেন। কলকাতার বুকে যে ঘটনা, তার থেকে আরো ভয়ঙ্কর ঘটনা গ্রামের বুকে ঘটছে, এখনো কিছু হয়নি, শুরু হলো সবে। বৈষ্ণবদার উত্তরের অভিযোগ গুরুতর, যে সবে শুরু হলো। গত পঞ্চায়েত ভোটে যে অব্যবস্থা তৈরি হয়েছিল তার একটা ক্ষোভ নাকি বিজেপির ভোটের বাক্সে পড়েছিল লোকসভায়, এরকম ভাবেই অনেকে ব্যাখ্যা করে থাকেন। পঞ্চায়েত ভোট সামনে, সেই সময় প্রশ্ন উঠছে আইনের রক্ষকরা কি তৃণমূলের একাংশের ভাগিদার হয়ে যাচ্ছে? আসলে বিরোধীদের দোষারোপ করার একটা পালা চলছে। বিরোধীরা 3 জন কর্মী তৃণমূল কংগ্রেসের খুন হয়েছে, তৃণমূল কংগ্রেসের যারা খুন হলেন তাদের প্রতি একটা দুর্ভাগ্যজনক ঘটনাটাকে ওনারাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, যে এখানে এই 3 জন খুনের সঙ্গে নানান ধরনের প্রসঙ্গ ওনারা টেনে আনছেন। আমি যদি পুরনো দিনের কথা তুলতে শুরু করি, তাহলে সিপিএম আমলে কত মানুষ খুন হয়ে গেছেন এই রাজ্যে, তাদের সঙ্গে কিভাবে আমাদের লড়াই করতে হচ্ছে সেই বিষয়গুলো এবং আমি আরেকটা কথা বলে চিৎকার করে কি হবে? আপনারা যখন বলেছেন, আমরা তো বলিনি। আপনার কাছে আসবো, আমাদের কথা বলার সময় মাঝখানে আমি দূরে আছি। একটা প্রবলেম হলো যে সিপিএম পার্টি এবং কংগ্রেস পার্টি হাত মিলিয়েছে, যারা একে অন্যের বিরুদ্ধে বলতো আমাদের 55,000 কর্মী কংগ্রেস খুন করে দিয়েছে, আর কংগ্রেসের কর্মীদের ছিল সিপিএম। সুতরাং সাইবাড়ি হত্যাকাণ্ডের এবার তাদের সঙ্গে হাত মিলিয়ে এরা নির্বাচনে একসাথে লড়াই করেছে, বাংলার মানুষ ওদেরকে শূন্য করে দিয়েছে। তারপরে ওরা এসে চ্যানেলে চিৎকার করে প্রতিদিন, কিন্তু ফলাফলে ওরা শূন্যতেই আছে। তো এই জায়গাটা দাঁড়িয়ে আমি বলছি যে ক্যান্ডিডেটের ঘটনা হচ্ছে একটা দুর্ভাগ্যজনক ঘটনা,
এবার 21 এর প্রস্তুতি করার সময় এদেরকে এই তারা বিজেপি দুষ্কৃতকারীরা খুন করেছে। আমাদের দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় বিপদ হলো বিজেপিকে আটকানোর জন্য মমতা ব্যানার্জি লড়াই করছেন। আর যে কংগ্রেস এখানে দাঁড়িয়ে যিনি প্রতিনিধি তৃণমূলের সমালোচনা করছেন, তিনি তাদের দলের, আমি আজও সংবাদপত্রে দেখেছি, তারা বারবার করে বলছেন যে বিজেপির যে সন্ত্রাসের রাজনীতি, গণতন্ত্র হত্যার রাজনীতি, সংবিধান বিরোধী যে রাজনীতি, তাকে প্রতিহত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে দরকার। তারপরেও কংগ্রেসের যিনি প্রতিনিধি, তিনি চেষ্টা করছেন সমস্ত দোষারোপটা তৃণমূলের উপর দাঁড়িয়ে। আমরা এই ব্যাপারে আমার বিশ্বাস, যারা অপরাধ ঘটিয়েছে সিপিএম বিজেপির যে গুন্ডা বাহিনী, সন্ত্রাস বাহিনী, তাদের অ্যারেস্ট হবে, তাদের আইনের বিচার হবে, তাদের শাস্তি হবে। এটাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালিয়ে দিলে হবে না। তৃণমূল কংগ্রেসের লোক খুন হলেই গোষ্ঠীদ্বন্দ্ব, আর বিজেপি গ্রেফতার করা হবে। বৈশারদা, আমি আপনার কাছে আবার আসবো, কিছু বলবেন আপনি? না, বলছিলাম যে উনি সংক্ষেপে হ্যাঁ, উনি বললেন একটাই কথা। উনি বললেন বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়। সারা দেশে তো বামপন্থীরা মিশেল রেখেছিল, সবকিছু ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত প্রার্থীকে সমর্থন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার পরের দিন বলেছে দ্রৌপদী মুর্মুর নাম আগে জানলে আমরা দ্রৌপদী মুর্মুকে সমর্থন করতাম। লক্ষ্মী সাইকেলের বেলা বলে উত্তর দিন। আমি একটা কথা বলছি, আপনাদের যেটা দেখানো হলো দেখালো, এটা অপব্যাখ্যা করছেন আপনি। আসবো। আপনারা যেটা দেখালেন আপনাদের ওই ইয়ের মধ্যে, সেটাতেও আপনারা বললেন যতগুলো বিজেপি খুন হয়েছে আমরা তৃণমূলের বলেছি, আর যতগুলো তৃণমূল খুন হয়েছে আমরা বলছি গোষ্ঠীদ্বন্দ্ব। বক্তব্য তুলে ধরা হয়েছে। বিষয়টা হচ্ছে খুনগুলো তো অনেকদিন হয়ে গেল, এখনো অব্দি পুলিশ অ্যারেস্ট করতে পারছে না কেন? এখনো অব্দি বিজেপির কে জড়িত আছে বলতে পারছে না কেন? এখনো অব্দি যারা অ্যারেস্ট হচ্ছেন যে কেসগুলোতে, সেগুলোতে দলীয় আসছে কেন? ওদের দলের লোক আসছে কেন? ভাদু শেখের ঘটনা বলুন, যেটাই বলুন, বেশিরভাগটাই তাই হয়ে যাচ্ছে। দু চারটে হয়তো দেখা যাচ্ছে অন্য, মানে বিজেপি মারছে না, নিজেদের হয়তো পারিবারিক কোনো ব্যাপার এটা হচ্ছে। আমার কথা হচ্ছে খুনটা হচ্ছে, সেটা বিজেপি করছে। বিজেপির যদি কেউ খুন করে থাকে সে শাস্তি পাক, আমি জোর গলায় বলছি। কিন্তু বিষয় হচ্ছে খুনটা করছে কে? এখানেও যে যার নাম উঠেছে ক্যানিং এর রফিকুল, সে কোন পার্টি করে? আজকে ব্যাপারটা করছে এখন এটাকে ঘুরিয়ে দেবার জন্য, তৃণমূল নিজেদের এই গোষ্ঠীদ্বন্দ্বের ঝগড়াটাকে ঘুরিয়ে দেবার জন্য গল্প করছে। আজকে বলুন তো, একটার পর একটা ঘটনা পশ্চিমবাংলায় যা ঘটছে, যদি পুলিশ মন্ত্রী, এবং ওরা বাঁচাবে কি? বাংলার পুলিশ অন্য লোককে বাঁচাবে কি করে? মুখ্যমন্ত্রীর বাড়িতে লোক ঢুকে 7 ঘন্টা থাকছে, পুলিশ জানছে না, তারপরে তাকে বদলি করতে হচ্ছে। যে পুলিশ বাংলার মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিতে পারে না, সে পুলিশ বাংলার মানুষের কি নিরাপত্তা দেবে? এরপরও পুলিশ মন্ত্রী কি করে বসে থাকেন পদে? আমার সেটা দিয়ে প্রশ্ন। একদম এই জায়গা থেকে প্রশ্ন উঠছে। এবং আরো একটা যে কথা বারবার উঠে আসছে, যে বিজেপির বক্তব্যটা কি বারবার রাজ্যপালের মুখে শোনা যাচ্ছে। আজকে সেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দল। সেই পরিপ্রেক্ষিতেও রাজ্যপাল কি বলেন, কি আশা করছেন তৃণমূল প্রতিনিধি দলের সদস্যরা? সরকারের রাজ্যপাল, বিজেপির রাজ্যপাল, কংগ্রেসের রাজ্যপাল, বামেদের রাজ্যপাল, তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করতেই পারেন, সেটাই স্বাভাবিক। কিন্তু তার পাশাপাশি দিলীপ ঘোষ যে বক্তব্য রেখেছে, যে অভিযোগ নিয়ে আজ তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছিল, সেই বিষয়ে তো উদ্বেগ প্রকাশ করা উচিত। দেখুন, রাজ্যপাল কোনটায় করবেন, কি করবেন, রাজ্যপাল কি বলবেন, সেটা নিশ্চয়ই আমি বলতে পারি না। কিন্তু আপনাদের বক্তব্যের প্রতিধ্বনি তার মুখে শোনা যাচ্ছে মনে তৃণমূল অভিযোগ করছে। সবটাই ঠিক আছে, রাজ্যপাল ঠিক করছেন। কি গতকাল অবধি তো রাজ্যপাল সাদা হাতি ছিল, আজকে ওরা যে সাদা হাতির কাছে গিয়ে পৌঁছলো কেন? কালকেও তো সাদা হাতি ছিল, কালকেও তো সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি রাষ্ট্রপতিকে বলেছি সাদা হাতির পুষে লাভ নেই। তা কালকে যে লোকটা সাদা হাতি ছিল আজকে ছিল কেন? আমার কথা সেটা নয়। রাজ্যপাল ঠিক করছেন কি ভুল করছেন, রাজ্যপালকে কিভাবে কি করার দরকার সেটা দেখতে পারেন। আমি শুধু এইটুকু বলছি যে রাজ্যপাল যা বলছেন একটা ভুল কথা বলছেন কি? হয়তো বিজেপির সাথে মিলছে কথাটা, সেই কথাটা তো যে কোনো বিরোধী দলের একই কথা। খুন কি হচ্ছে না, রাজ্যপাল তো সেটাই বলছেন, তাহলে খুন কি হচ্ছে না ওয়েস্ট বেঙ্গলে? না, রাজ্যপাল যেটা বলছেন রাজ্যপালের সঙ্গে আসুন। দিলীপ ঘোষের যেটা বলা, আপনারা যদি পুরো দিলীপ ঘোষেরটা শোনেন, আমার মনে হয় না যে কথা বলে যে নাটকটা হচ্ছে দিলীপ ঘোষ ওটা বলতে চেয়েছেন। কিন্তু এটাও ঠিক, আমাদের রাজ্য সভাপতি বলে দিয়েছেন যদি সত্যি সেই মানেটা হয়ে থাকে আমরা এটাকে সমর্থন করি না। এটা বলার, আজকে এটা বলার অধিকারটা বা ক্ষমতাটাও কিন্তু বিজেপি লিডারশিপের আছে।
আমার কথা হচ্ছে রাজ্যপাল যেভাবে বলছেন, রাজ্যপালের কথা খারাপ লাগলো। বাংলার মানুষ, এটা আমি সুভাষীর সঙ্গে একমত, বাংলার মানুষ কি অন্য কথা বলছেন? বাংলায় কি এটা দেখা যাচ্ছে না? আজকে যে কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের উপর যে জিনিস চলছে, বা আমি বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী বলছি না, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ্বের ফলে প্রতিদিন বাংলায় কোথাও না কোথাও গন্ডগোল হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায়, এখানেও লোকে জানে, ক্যানিং এও লোকে জানে খুন করাটার পিছনের লোকটাকে এবং কোন লোকের পিছনে হাত আছে। আজকে কথা ঘোরানোর জন্য এগুলো তো বলে লাভ নেই। সুমনদা, এই জায়গা থেকে আমি আসবো সুভাষিস দা। সুমনদা, এই জায়গা থেকে অনেকেই বলছেন যে আগে বিরোধীরা কথায় কথায় রাজ্যপালের দ্বারস্থ হতেন, এখন সেই কৌশলটা যেন তৃণমূল নিতে শুরু করে দিয়েছে, শাসক দল সেটাকেই কৌশল হিসেবে ব্যবহার করছেন। আর এমন পর্যায়ে গিয়েছে যে রাজ্য সভাপতি যে কথাটা বললেন শিলভদ্রদা, সুকান্ত মজুমদারকেও বলতে হচ্ছে যে দিলীপ ঘোষ এরকম বলে থাকলে আমরা তার বক্তব্যকে সমর্থন করি না, কোথাও চাপে রাখা হচ্ছে এই কৌশল। দেখুন, আপনি যদি লাস্ট 3-4 মাসের, আমি প্রথমে দিলীপ ঘোষ দিয়ে শুরু করি। দিলীপ ঘোষ আজকে দেখলাম কোনো একটি সংবাদপত্র বলেওছেন তিনি কোনো বড় নেতাদের খবর রাখেন না, কিন্তু আমি একটা ব্যাপারে ডিফার করব, এবং সেখানে কংগ্রেসের প্রতিনিধির বক্তব্যে আমি খুব অবাক হলাম যে গোটা ভারতবর্ষে রাজ্যপালের অফিসটাকে যেভাবে বিজেপি ব্যবহার করেছে, সেটা যদি ওনাদের মহারাষ্ট্র থেকে দেখেও শিক্ষা না হয়, তাহলে ওনাদের কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যাওয়া উচিত। ওনাদের আগে সিদ্ধান্ত নিতে হবে যে সর্বভারতীয় রাজনীতিতে পরিপ্রেক্ষিতে বিজেপি কি করছে। সরকারিয়া কমিশনের কাছে, এগেন আই রিপিট, মাত্র 2টো ভারতবর্ষের রাজনৈতিক দল বলেছিল যে রাজ্যপালের অফিস তুলে দিতে হবে, সিপিএম এবং বিজেপি। এবং সেই সময় যেহেতু কংগ্রেসের হেজিমনি ছিল, সেই সময় গোটা দোষটা কংগ্রেসের ঘাড়ে চাপতো। আপনার কি গতকালের ফুটেজটা আমিও মন দিয়ে দেখেছি, আপনার কি দেখে মনে হয়েছে যে জগদীপ ধনখড় রাজ্যপালের মতো কথা বলছেন না একজন বিজেপি নেতার মতো কথা বলছেন? ইট ইজ কমপ্লিটলি অ্যাবসার্ড। এবং এখানে আমি আগের দিন আমি শিলভদ্র দার সামনে মনে করিয়ে দিয়েছিলাম, মানে জগদীপ ধনখড় তো ভারতবর্ষের কনস্টিটিউশনের ওপরে যেতে পারেন না। ভারতবর্ষের কনস্টিটিউশনে যারা কনস্টিটিউশন অ্যাসেম্বলি যখন বিতর্ক হয়েছিল, তখন আম্বেদকর একটা কথা বলেছিলেন, রাজ্যপালের কখনো কোনো অধিকার নেই যে সে নির্বাচিত রাজ্য সরকারের বাইরে যায়। এবং পারহাপস ইউ আর ফরগেট অ্যাবাউট তৃণমূল। কেরলে কি হচ্ছে? আরিফ মোহাম্মদ খানকে নিয়ে সিপিএম এর সব প্রবলেম হচ্ছে না? বা তামিলনাড়ুতে কি হচ্ছে? স্টালিনের রোজ রেড্ডির সাথে প্রবলেম হচ্ছে না? বলতে দিতে হবে, কারণ একটা বিরাট ঘটনা তুলেছেন। সেটা হলো, আমি বলি সুমনবাবুকে, যে ভারতবর্ষের বুকে এই যে রাজ্যপালের প্রোঅ্যাক্টিভনেস, এটা বিজেপি পাওয়ারে আসার পর তো দেখতে পাচ্ছি না। আমি বলি আপনারা যখন করেছেন তখন ইনসেন্স দিলে আমার সুবিধা হবে। আমি মনে করি ঝাড়খণ্ডের রাজ্যপাল শিবতের আলী যখন নির্বাচিত সরকারকে ভেঙে দিয়েছিল, শিলভদ্রবাবুর দল লালকৃষ্ণ আডবাণী প্রেসিডেন্ট প্যালেসের সামনে প্যারেড করেছিলেন। আপনারা রাজ্যপাল হিসেবে আপনারা যখন ক্ষমতায় ছিলেন, গুন্ডুরাওকে কিভাবে ক্ষমতায় বসানো হয়েছিল, এনটিআর কে সরিয়ে, সেগুলো আমরা ভুলে যাবো? আমি একটাও ভুলিনি। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে আপনারা যখন পশ্চিমবঙ্গে আসেন তখন বিজেপির সুরে কথা বলেন। আপনাদের অধীর চৌধুরী তারা বিজেপিতে জয়েন করে নেই। এই রাজ্যপাল নিয়ে যে ধরনের টার্ময়েল তৈরি হয়েছে সারা পশ্চিমবাংলা, সারা ভারতবর্ষ জুড়ে, এটা বিজেপির সময় যতটা বেড়েছে, কংগ্রেসের সামনে দুটো এক্সাম্পল আপনি সেট করতে পারলেন, রাখতে পারলেন সামনে। আমি বলছি তো, আমি বলছি যে তার মানে কংগ্রেসকে আমি যখন জনগণকে বলবো যে কংগ্রেস ভালো না, তাহলে কংগ্রেসের খারাপ জিনিসগুলো আমি ইমিটেট করব, এটা কি করে হয়? আমি তো ভালো যে তৃণমূল যেটা করছে পশ্চিমবাংলায়, যে সিপিএম খারাপ, সিপিএম এটা করেছে, সিপিএম ওটা করে, আমি সেটা ইমিটেট করছি। ভারতবর্ষের কংগ্রেস যদি কোনো ভুল করে থাকে, তাহলে সেটা ইমিটেট করার দায়িত্ব কি বিজেপি নেবে, না বিজেপি নতুন একটা? যার বক্তব্য নিয়ে এত বিতর্ক, যার বক্তব্য নিয়ে রাজ্যপালের, আমি যাবো সুভাষিস দা, যার বক্তব্য নিয়ে রাজ্যপালের কাছে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা, তিনি আজকে কি বলছেন শুনুন তো একবার। দিলীপ ঘোষ কি বলছেন? গভর্নরকে সকাল সন্ধ্যা অপমান করছো, আর তার পায়ে পড়ছে দিলীপ ঘোষকে অ্যারেস্ট করার জন্য। আরে আমি তো রাস্তায় আছি, এখানে পুলিশ পাঠাও, অ্যারেস্ট করো দম থাকলে। নিকম্মার দল যত, কোনো দম নেই এদের, চোরের দল, জানে সব কটা চোর ডাকাত। মমতা ব্যানার্জি থেকে আমি বলছি না, কুণাল ঘোষ বলেছে, অর্জুন সিং বলেছে, গরু চোরের দল, কয়লা চোরের দল। তোমার পার্টির লোক তোমাকে সার্টিফিকেট দেয়, আমি সেটা মনে করে দিয়েছি লোককে, যেখানে সেখানে গিয়ে নিজেকে যা ইচ্ছা বলবে। দিলীপ ঘোষের দম আছে চোখে আঙুল দেওয়া, তাই দিয়েছি। দরকার হলে চোর রাস্তায় দাঁড়িয়ে বলবো, এখানে ভবানীপুরে গিয়ে বলবো, চোরকে চোর বলবো, ডাকাতকে ডাকাত বলবো, মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলবো। করো অ্যারেস্ট আমাকে দম থাকলে, তাহলে দেখবে বিজেপি কি জিনিস।
অর্থাৎ তিনি নিজের অবস্থানে আজও অনড়, তিনি তার বক্তব্যে অনড়। কাকলি ঘোষ দস্তিদার আজকে রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। তারপর তিনি কি আশা রাখছেন একবার শুনুন। ভারতীয় জনতা পার্টির একজন নির্বাচিত সাংসদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে নারী বিদ্বেষী কমেন্ট করেছেন, অবিলম্বে প্রতিকার হওয়া দরকার। রাজ্যপাল যেহেতু বিভিন্ন বিষয়ে আমরা তাকে দেখেছি টুইট করতে, আমরা তাকে এটাও বলেছি যে জনসমক্ষে তার নিজস্ব মতামত এই বিষয়ে জানানো উচিত। তার পরিবারের প্রতি অপমানকর ইঙ্গিত দিয়ে দিলীপ ঘোষ বাবা মা টেনে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন, ওনাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে এবং এ বিষয়ে আমরা মহামান্য রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছি। বৈষ্ণব, এই জায়গা থেকে আপনার কাছে জানতে চাইবো যে যখনই বিজেপি বিধায়করা রাজ্যপালের দ্বারস্থ হয়েছেন আইন শৃঙ্খলা নিয়ে, তার পরপরই সেই বিষয়ে তাকে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে। আপনারা কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী গ্রেপ্তারির দাবিতে গিয়েছিলেন, আজকে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ জানালেন। আপনারা কি এখনো আশা রাখছেন রাজ্যপাল কোনো ব্যবস্থা নেবে? দেখুন, রাজ্যপালকে পাঠিয়েছে বিজেপি। উনি একজন নমিনেটেড পার্সন, উনি তো ইলেক্টেড পার্সন নন। কিন্তু আমাদের অভিযোগ আমরা রেকর্ড করছি, ওনাকে জানাচ্ছি, উনি বিজেপি লিডারের মতো কথা বলছেন। আজকে দিলীপ ঘোষকে যারা ডিফেন্স করছে তাদেরকে বলুন তো, দিলীপ ঘোষ বলেনি যে মমতা ব্যানার্জি বারমুডা পরে থাকবে? দিলীপ ঘোষ বলেনি যে মারবো এখানে লাশ পড়বে শ্মশানে? দিলীপ ঘোষ একজন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার বাবা মা তুলে কথা বলছে, তার জন্মসূত্র নিয়ে কথা বলছে। কোন ভদ্র সমাজে কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই বক্তব্যকে সমর্থন করতে পারে? যাদের মধ্যে ন্যূনতম রাজনৈতিক চেতনা বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তার পক্ষে সম্ভব এই ধরনের ঘটনা, এই কথা হজম করা? তার উপর সেই শব্দ যখন কোন জনপ্রতিনিধির মুখ থেকে আসে, আমি জানি আপনি এক্ষুনি তৃণমূলের বিরুদ্ধে আমি কারোর বিরুদ্ধে বলবো দিলীপ ঘোষ, তাকে কেউ রুখতে পারছে না। আমি কারোর বিরুদ্ধে কিছু বলবো না। রাজনীতিতে কথা বলতে গিয়ে কার কোন কথা, কোথায় কি, কোনটা কি, কে বলছে, সবাই সবটা জানছে। বাংলার মানুষ প্রতিদিন প্রতিনিয়ত অনেক কথা শুনছে। বাংলার মানুষ ঘাস দিয়ে কারখানা করার কথাও শুনছে, বাংলার মানুষের কথাও শুনছে, বাংলার মানুষ জিয়াদের কথাও শুনছে, বাংলার মানুষ মাকারিকে নিয়ে ওসব বলাও শুনছে, সবটাই শুনছে। একদম প্রত্যেকটা কথাকেই তুলে ধরে বলছি সেইখানে দাঁড়িয়ে আরো বেশি সচেতন। না, সে তো নিশ্চয়ই সেটা ঠিক আছে, কিন্তু আমার না নিশ্চয়ই আমি 100% একমত। প্রত্যেকটা মানুষের উচিত, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন বা তিনি অন্য কেউ হন, তিনি রাজনৈতিক নেতাই হন, তাদের প্রত্যেকের উচিত যে ঠিক মতন ভাবে কথা বলা। কিন্তু পশ্চিম বাংলার কালচারটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে, যদি প্রত্যেকটার কথা আমি আবার বলছি, দিলীপ দা পুরোটা কি বলেছেন আমি শুনিনি। দিলীপ দার যে কথার মধ্যে আমার মনে হয় না যেটা দিলীপ দা বলতে চেয়েছেন যে রাজনীতির কোনো কিছু কিনা আমি জানি না, কিন্তু আবার বলছি যে দিলীপ ঘোষের যদি কথার মিনিংটা যেটা তৃণমূল রটাতে চাইছে, তৃণমূল বলতে চাইছে, কারণ তৃণমূল এটাকে নিয়ে আমার মনে হয় বেশি লাফালাফি করছে ওদের সমস্ত ইস্যুগুলোকে চাপা দেওয়ার জন্য। প্রথম কথা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আপনি একটা লোককে অসম্মান করে বলছেন আমার দম আছে, বলেনি বৈষ্ণবদা, একটু বলেনি। সেটা হচ্ছে যে এইটা কিন্তু এই বিষয়ে আমি 100% একমত। বিজেপির এই সেকেন্ড টাইম গভর্নমেন্ট আসার পরে রাজ্যপাল শুধু নয়, কিন্তু সিবিআই, ইডি এই গোটাটা নিয়ে আমাদের বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী যে যারা আছে তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এসে যেটা দাঁড়ালো, সিচুয়েশনটা কি? মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কোনোদিন বলছে রানী রাসমণি, কোনোদিন বলছে সিস্টার নিবেদিতা, কোনোদিন বলছে মা দুর্গা, দেখবেন মা সারদা, কিন্তু আরএসএস কে দেখবেন, আরএসএস নির্দিষ্ট ওকে দুর্গার বাইরে কোনো কথা বলেনি। আসলে ভারতবর্ষের বুকে যারা চাইছে বিজেপিকে ক্ষমতায় রাখতে, তারাই ভারতবর্ষের বুকে চাইছে মানে আমাদের পশ্চিমবঙ্গের বুকে যাতে তৃণমূল ক্ষমতায় থাকে। তৃণমূলকে দিয়ে বিজেপিকে কমব্যাট করা যাবে না, বিজেপিকে দিয়েও তৃণমূলকে কমব্যাট করা যাবে না। এই সহজ সত্যটা বোঝা যাচ্ছে না। আপনি বলুন তো, কালকে গ্যাসের দাম 50 টাকা বেড়েছে, বিজেপি তো বলবেই না, তৃণমূলের থেকে একটা স্টেটমেন্ট পেয়েছে? আমি যখন বললাম দ্রৌপদী মুর্মুর কথা,
উনি কি বললেন? উনি বললেন এটা মিথ্যে কথা বলা হচ্ছে, রটানো হচ্ছে। গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী তিনি স্টেটমেন্ট দিয়েছেন। ওনারা তো স্টেটমেন্ট মানে মুখে বলে ছেড়ে দিলেন, আমরা তো রাস্তায় নেবেন, ওনারা তো রাস্তায় নেবেন না। আসলে সিচুয়েশন তো গুলিয়ে দেওয়া হচ্ছে, আপনি কি সিচুয়েশন তো গুলিয়ে দেওয়া হচ্ছে, বৈশাখ লাভ নেই। সাধারণ মানুষ দেখতে পাচ্ছে সিচুয়েশন গুলিয়ে যাচ্ছে। ক্ষেত্রে তো মানুষ বলতেই পারে যখন বামেরা মানুষের পাশে থাকার কথা বারবার বলে, আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা? আমাদের পক্ষ থেকে লাগাতার আমাদের তো বললেন উনি যে শূন্য হয়ে গেছে বামপন্থীরা, ঠিক তো, খাতায় কলমে আমরা শূন্য হয়ে গেছি। মানুষের অবস্থা কি? আমরা যখন 62 জন ছিল মানুষের অবস্থা কি ছিল? আমরা যখন আজকে শূন্য হয়েছি মানুষের অবস্থা কি হয়েছে? আরে মানুষের অবস্থা যেদিন তৃণমূল কর্মীদের অবস্থা কি হয়েছে বৈশাখদা জানেন না? প্রদীপদা, এক্ষেত্রেও তো প্রশ্ন উঠছে যে আপনারা শূন্য থেকে গেলেন কেন? যখন 2018 পঞ্চায়েত ভোটে ওরকম পরিস্থিতি তৈরি হলো তখন মানুষ আপনাদেরকে চুজ না করে কেন বিজেপিকে ভোটটা দিল? ভোট হয়েছে বলে আপনি বিশ্বাস করেন? 2018 পর 2019 এ ভোটটা তো পেলেন না, সেটা কেন বিজেপি পেল? আমি তো শুরুতেই বললাম 2021 আপনারা কি করলেন? ডেফিনেটলি তাই। বিজেপি আমি কিন্তু বলেছি, আমি কিন্তু এটা বলেছি যে বিজেপি এবং তৃণমূল, ভালো করে লক্ষ্য করুন, যারা চায় অল ইন্ডিয়া লেভেলে বিজেপি থাকুক তারাই চায় এখানে। যখন মানুষের কথা হচ্ছে তখন মানুষের ভোটের মানুষের ভোটের কথা মেনে নিচ্ছি তো, মানুষের ভোটের রায় নিশ্চয়ই মেনেছি। আমি একটা কথা বলেন, এসইউসিআই পশ্চিমবাংলায় 12 বছর আন্দোলন করার পর সিপিএম কে বাধ্য করেছিল ইংরেজি ফেরানো, ইংরেজি ফেরাতে বাধ্য হয় সিপিআইএম, তখন বামফ্রন্ট মন্ত্রিসভা, কিন্তু এসইউসিআই সিট একটাও ছিল না। অথচ লাগাতার জনগণের সাথে এসইউসিআই ছিল। সবসময় জনগণের সাথে থাকলে জনগণের ভোট পাওয়া যায়, এরকমটা ভেবে নেওয়াটা ভুল। দ্বিতীয় কথা হলো, আমরা জনগণের রায়টাকে মাথা পেতে নেই, আমরা সেটাকে নিয়ে জনগণকে তির্যক করি না। আমরা বলি জনগণকে যখন আমাদের 200 দেয় তখন যেমন মাথা পেতে নেই, যখন আমাদের 0 করে তখনও মাথা পেতে নেই। তাহলে শুধু ভোট কোনো ম্যাটারই করে না। না, ক্রমশ না কংগ্রেসের যেটা সমস্যা হচ্ছে, আমি নিজে মনে করি কংগ্রেসের মতো গুরুত্বপূর্ণ দলের থাকা উচিত ভারতবর্ষে, কিন্তু ক্রমশ না রাহুল গান্ধী ওই অলিম্পিকের আদর্শে চলে গেছে। অংশগ্রহণই মূল কথা, জেতার লক্ষ্যে আমরা নেই। শিগগিরই ওনারা বলবেন যে আমরা মধ্যপ্রদেশ হেরে গেলাম, ছত্তিশগড় হেরে গেলাম। রাহুল গান্ধী কাঠমান্ডুতে পার্টি করছিলেন কিংবা দিদিমার সঙ্গে দেখা করতে ইতালিতে গেছিলেন। মধ্যপ্রদেশ গভর্নমেন্ট আমাদের ছিল, জনগণ সেখানে রায় দিয়েছিল, সেখানকার রায়টা যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রাহুল গান্ধীকে বারবার ফোন করত তখন রাহুল গান্ধীকে খুঁজে পাওয়া যায়নি। আজকে তিনি অসমে শিলভদ্রবাবুদের দলের মুখ্যমন্ত্রী না, সেই হিমন্ত বিশ্ব শর্মা বলেছিল রাহুল গান্ধী নিজের কুকুরের গায়ে হাত বোলাচ্ছিল। ঠিক আছে, আমরা সবাই যদি বিশ্বাস করি যে কংগ্রেস সিরিয়াস, তাহলে সেটা যদি আপনারা প্রমাণ করার চেষ্টা করেন আলাদা কথা। কারণ হলো যখন 2004-এ বিজেপি গভর্নমেন্ট চলে যায়, 20-তে অটল বিহারী বাজপেয়ীকে হারিয়ে দেয় জনগণ, তখনও ভেবেছিল ভারতবর্ষে কংগ্রেসের মুখ নেই। বামপন্থী বন্ধু যেটা বলেছেন, সে সময় বামপন্থীরা 63টা সিট পেয়েছে। আমি আপনাকে দু চারটে ঘটনা বলি। সেটা হচ্ছে যে এই যে মহারাষ্ট্রে সরকার পড়ে গেল, কংগ্রেসের কতজন এমএলএ অ্যাবসেন্ট ছিল? অশোক চৌহান, জিতেন্দ্র আলা, তারা কোথায় ছিল? কারণ তারাও ইডির ভয়ে পালিয়েছে। এবং আপনাদের দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী তার মেয়েকে দেখতে মালদ্বীপে গেছে বম্বে ছুঁয়ে, কিন্তু একবারও মহারাষ্ট্রে কোনো বিধায়কের পাশে দাঁড়ানোর সাহস দেখায়নি। গন্ডগোলটা আপনি দেখছেন যে শিবসেনার সাথে শিবসেনা, তাহলে এটার মধ্যে আমরা পার্টি হতে যাবো কি? আমাদের সাহায্য ছিল না, আপনারা এনসিপি সাহায্য ছিল না। আপনারা কবে পাশে দাঁড়িয়েছেন? আপনারা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যখন ফরমেশনের গভর্নমেন্ট হলো, যেদিন অরিজিনালি সুমনদা সাংবাদিক হলো, সুমনদা তৃণমূলের লোক না, সুমনদা চালাকি করে অন্য জায়গায় দিয়ে গিয়ে আজকের ইস্যুটা থেকে সরে যাচ্ছেন। তো সুমনদা তো এটা ঠিক করছে না, আর ওকে উত্তেজিত করে দিলে করছে। আমি একটা কথা বলছি, আমি অন্য কথা বলছি, পুলিশিং এর ব্যাপার বলছি। আমি রাজ্যে ফিরে আসছি, ও ভরছে যে আমিও ভরছি, সুমনও ভরছে যে আমিও ভরছে। ও যদি দুষ্টু হয় আমিও কম দুষ্টু না। আমি না অন্য জায়গায় আসছি, সেটা হলো পশ্চিমবাংলার বুকে। নরসিংহরাও 92 সালে আসছে। আপনারা সময় সারা ভারতবর্ষে কংগ্রেস যশবন্ত সিনহাকে ভোট দেবে না এটা বলে দিন। আমি রাষ্ট্রপতি সেদিন বলবো, যেদিন রাষ্ট্রপতি নির্বাচন শিলভদ্রের কথা, আমার বন্ধুর কথা আমি বলছি। আজকের ইস্যুতে ফিরে আসছি। আমি বলি রাষ্ট্রপতি নিয়ে আলোচনা যেদিন হবে সেদিন একটা কথা বলছি। আমি একটা কথা বলছি, 92 সালে শিলভদ্রের মনে থাকা কথা। 92 সালে নরসিংহ রাও প্রাইম মিনিস্টার মোহনবাগান মাঠে এলো সভা করতে।
আমরা হঠাৎ করে খুব দেখলাম সংক্ষেপে বলুন, আমার সময় শেষে 30 সেকেন্ড আই উইল টেক 30 সেকেন্ড এবং 2022 হঠাৎ পেছন থেকে দেখি প্রচুর মানুষ একটা লোকের সিগনেচার নিচ্ছে, মানে অটোগ্রাফ নিচ্ছে একটা মানুষের। হঠাৎ তাকিয়ে দেখলাম নজরুল ইসলাম, তখন ডিসি সেন্ট্রাল উনি। তার মানে এই পশ্চিম বাংলার বুকে এমন পুলিশ ছিল যে পুলিশের অটোগ্রাফ নিতেন, এত ভালো কাজ হয়েছে। আজকে পুলিশ চাকরে, আজকে পুলিশ দলদাস হয়েছে, পুলিশ চাকর হয়েছে শাসকের। এটা হলো সমস্যা। এখনো তো রয়েছে কেন? দময়ন্তী সেন, দময়ন্তী সেন কোথায়? দময়ন্তী সেনকে ভালো করলেন। বেশ কিছু আমি শুরু সিস্টেমের বাইরে নয়, হতে পারে। প্রথম দিন সেই নামে বিরোধিতা হয়েছে, প্রথম দিন সেই নামে বিরোধিতা হয়েছে। একটা কথা তো মানবেন যে একটা দুটো মানুষের জন্য আপনি পুরো সিস্টেমের দিকে আঙুল তুলতে পারেন না, পুরো সিস্টেমের দিকে আঙুল তুলতে পারেন না। রাজ্য সরকারে তাহলে প্লাস্টিক স্ক্যান্ডাল পরে আপনাদের যখন এতই অভিযোগ বসানোদের কাছে রিঅ্যাকশন বসানোতে এক দুজনের জন্য পুরো সিস্টেমকে অভিযোগ করা হচ্ছে, পুরো সিস্টেমের দিকে আঙুল উঠছে, সেটা যে কোনো রাজ্য প্রশাসনের জন্য শুভ হতে পারে না। আর বারবার এই অভিযোগ আসলে দিশেহারা হয়ে গেছে বিরোধীরা, এতটাই দিশেহারা হয়ে গেছে যে পলিটিক্যাল স্ট্যান্ডটাই ক্লিয়ার করতে পারছে না। সুমন বাবু যখন বলছিলেন যে অল ইন্ডিয়া লেভেলে কংগ্রেসের পলিটিক্যাল স্ট্যান্ডটা কি আর রাজ্যে পলিটিক্যাল স্ট্যান্ডটা কি, তখন বিজেপি তাকে ডিফেন্স করে বলছে যে সুমন বাবু কথাটা প্রসঙ্গটা ঘুরিয়ে দিচ্ছে। আসলে এদের প্রবলেম হলো কি, এরা মমতা ব্যানার্জিকে বঙ্গ বিজেপি এতই যখন অভিযোগ করছে, তাহলে আপনার কাছে সত্যি জানতে চাইবো যে পুলিশ ব্যবস্থা নিয়ে কি আপনারা এই মুহূর্তে কি বলছেন? বারবার যখন এই অভিযোগ উঠছে, তাহলে নিশ্চয়ই তো উদাহরণ রয়েছে, পুলিশের মধ্যেও তো ভালো মানুষ রয়েছে যারা কাজ করছেন, যদিও বেশ কয়েকজন দলদাসে পরিণত হয়েছে বলে বারবার অভিযোগ উঠছে। সেই অভিযোগ কি পুরোপুরি অস্বীকার করা যায়? আমি বলছি যে আমি ফৌজদারি করে 32 বছর ওকালতি করছি, আমি সারা রাজ্যের পুলিশের সঙ্গে নিয়মিত কাজের জন্য যোগাযোগ দেখা সাক্ষাৎ হয়। সব পুলিশকে প্রশাসনকে ওনারা কাঠগড়ায় তুললে কথাটা একেবারেই মিথ্যা। উনি বিচ্ছিন্ন একজন দুজনের জন্য গোটা প্রশাসনটাকেই ওনারা কাঠগড়ায় তুলতে চাইছেন ওদের রাজনৈতিক স্বার্থের জন্য। এই পুলিশই নেতার অনুপ পান্ডে আর ডালিম পান্ডিকে গ্রেপ্তার করেছিল, যারা নিরীহ গ্রামবাসীদেরকে গুলি চালিয়েছিল সিপিএম এর হারবাদ বাহিনীরা, তাদেরকে কিন্তু এই কলকাতা রাজ্য পুলিশই গ্রেপ্তার ছিল। আপনি তো বললেন খুব ভালো তৈরি করেছে। তবে এই ক্যানিং এর সাম্প্রতিক ঘটনায় কি ব্যবস্থা নেয় পুলিশ? রফিকুল, যার বিরুদ্ধে অভিযোগ করছে বা এই ঘটনার কোন পথে তদন্ত হয় সেদিকে আমাদের নজর থাকছে। আপনাদের অনেক ধন্যবাদ আপনাদেরকে। অন্যান্য নিউজ আপডেটের জন্য নজর রাখুন নিউজ 18 বাংলায়।